তোমরা কি প্রয়াগরাজ যাওয়ার প্ল্যান বানাচ্ছ? সেখানে গিয়ে কিভাবে অস্থি বিসর্জন করবে, পিণ্ডদান করবে, কিভাবে কম খরচাতে সব কাজ সারতে পারবে, কোথায় থাকবে, কোথায় কাটাবে, কত পয়সা পড়বে, ভালো মানের থাকা খাওয়ার জায়গা কোথায় পাবে, খাবার কোয়ালিটি কেমন দেবে, কোয়ান্টিটি কেমন দেবে, তার প্রাইস কি নেবে, ত্রিবেণীতে কি করে স্নান করবে, আর কোথায় কোথায় সাইট সিন করবে, কিছু দর্শনীয় স্থান দর্শন করবে, বড়ে হনুমানজির মন্দির কিভাবে দর্শন করবে সেগুলো ভাবছো কি? সো ডোন্ট ইউ ওয়ারি গাইস, কেননা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা, যেখানে আমি তোমাদের সাথে সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করব। তো দেখো, প্রয়াগরাজ যেহেতু অনেক বড় একটা জাংশন, তো তোমরা যে কোনো বড় সিটি থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে প্রয়াগরাজে যাওয়ার জন্য। আমি যেহেতু গুয়াহাটি থাকি, তো আমি কামাখ্যা স্টেশন থেকে ট্রেন নিয়েছিলাম, যার নাম হলো নর্থ ইস্ট এক্সপ্রেস, যেটা আমাদেরকে 24 ঘন্টার মধ্যে প্রয়াগরাজ জংশন পৌঁছিয়ে দিয়েছিল। মানে আগের দিন দুপুর 12:40-এ উঠেছিলাম, পরের দিন দুপুর 12:30-টার সময় আমরা প্রয়াগরাজ জংশন পৌঁছে গেছি। বাইরে বের হয়ে তো দুনিয়ার ট্যাক্সিওয়ালা, গাড়িওয়ালা সবাইকে ঘিরে ধরে, বাট তোমাদের বুদ্ধি করে কাজ করতে হবে, কারো কথা না ভুলে নিজে যতটুকু রিসার্চ করে যাবে সেই হিসাবেই কথা বলবে। আর তোমাদের সুবিধার্থের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো প্রথমেই তো স্টেশন থেকে টমটম নিয়ে চলে যাবে ভারত সেবা আশ্রমে, যেখানে তোমরা অনেকই স্বল্প খরচের মধ্যে সবকিছু কাম সেরে ফেলতে পারবে। অটো ভাড়া পার পার্সন নেবে হলো 40 টাকা করে। আমরা যেহেতু 6-7 জন ছিলাম, তো আমরা পুরো গাড়িটা রিজার্ভ করে নিয়েছিলাম। এরপরে আমরা চলে গেলাম ভারত সেবা আশ্রমের অফিসে। অফিসগুলো তোমরা গেট দিয়ে ঢুকতেই দেখতে পারবে। গিয়েছিলাম তখন দেখলাম অনেক মানুষ ঘাটে থেকে কাজ করে ফিরে এসছে। সকাল সকাল গেলে কিন্তু কাজ সেদিনই হয়ে যায়। আমরা যেহেতু পৌঁছতে একটু টাইম লেগেছিল, তো আমরা সেদিন আর কাজ করিনি, সেদিন রেস্ট করেছিলাম। এগুলো দেখো রিসিট দিয়েছে রুমের এবং খাবার টোকন, খুবই মিনিমাম প্রাইসে ছিল সবকিছু। মন্দির প্রাঙ্গণটাও ছিল অনেকই বিশাল বড়। তো এখানে রুম তোমরা তোমাদের পছন্দ মতো দাম দিয়ে নিতে পারবে, 500, 800, 1000 তোমাদের কমফোর্ট হিসাবে। আমরা 500 রুমই নিয়েছিলাম, যেটা ছিল বিশাল বড়, আর প্রায় আমরা 6 জন সেখানেই থাকতে পেরেছিলাম। তো ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ভোজনালয়ে, যেটার প্রাইস পড়েছিল 50 রুপিস করে, আর আমরা রাতের জন্য টোকন কেটে রেখেছিলাম। খাবারই ছিল ডাল, পালংয়ের সবজি, শুকা আলু সবজি, শাক এবং আচার। এই আশ্রমে কিন্তু নিজের সেবা নিজেকেই করতে হয়, মানে খাওয়াও নিজে নিয়ে নিতে লাগবে এবং খাবার পরে প্লেট পরিষ্কার নিজেই করতে লাগবে, উইচ ইজ ভেরি গুড। আমার তো অনেকে ভালো লেগেছে। এরপরে আমরা একটু সাইট সিন করতে বেরোলাম, যে গাড়িটাও আমাদের মন্দির থেকে ঠিক করে দিয়েছিল অনেক স্বল্প খরচের মধ্যে। তো তোমরাও যদি আমাদের টাইমিং এ এসে পৌঁছাও, তো আমরা যেভাবে ঘুরেছিলাম তোমরা সেভাবেই ঘুরতে পারবে। অটো আমরা বাইরে দাম দর করেছিলাম, বলেছিল 1000 টাকা, মন্দির থেকে আমাদের 750 টাকাতে ঠিক করে দিল। বাট আমরা কথা বলে আরো 50 টাকা কমিয়ে 700 টাকায় দিলাম। এরপরে প্রথম তোমাদেরকে ঘোরাবে আনন্দ ভবন, যেটার এন্ট্রি ফি নিয়েছিল 30 রুপিস করে পার পার্সন, যেখানে ইন্দিরা গান্ধী সহ গান্ধী পরিবারের পুরো হিস্ট্রি তোমাদেরকে দেখানো হবে। আর সত্যি বলছি, এই মিউজিয়ামটা দেখে তোমাদের অনেকই বেশি ভালো লাগবে। এখানে আগের দিনে সংরক্ষিত চেয়ার টেবিল, যেখানে বসে মিটিং করা হতো, আলমারি সব কিছু আছে। আর এইখানে দেখো সেই সময়ের বেড, ইজি চেয়ার এবং ব্যারিস্টারের এই কোটটা কি সুন্দর লাগছে দেখতে। এই রুমে আমি এসে বেশি কিছু একটা বুঝলাম না, কেননা আমি পলিটিক্সে সত্যি এরকম এত ইন্টারেস্টেড না। তোমরা যারা যারা পলিটিক্সে ইন্টারেস্টেড আছো ওরা বুঝতে পারবে। দেন আমরা চলে আসলাম মহর্ষি ভারদ্বাজজির আশ্রমে, যেটা ছিল বিশাল বড়। সেইখানে গিয়ে তোমরা ভারদ্বাজজির আশীর্বাদ নিতে পারবে। সময় কম থাকার দরুনে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম সবকিছু, বাট জানি না কেন টায়ার্ডনেস এর কারণে তাড়াতাড়ি করতেই পারছিলাম না, অনেকই স্লো হচ্ছিল সব। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন স্পেশাল কিছু হয়তো ছিল, তার জন্য প্রদীপ দিয়ে এখানে এসব বানানো হয়েছে, যেগুলো সন্ধ্যার পর জ্বালানো হবে, আর দেখতে অনেকই সুন্দর লাগবে। তো মন্দির প্রাঙ্গণটা প্রায় বিশাল বড়, তোমরা চাইলে অনেকটা টাইম এখানে কাটাতে পারবে, কিছুক্ষণ ঘুরতেও পারবে, আর আশেপাশে যতগুলো মন্দির আছে সবকিছু তোমরা দর্শন করতে পারবে। এই জায়গাগুলোতে সত্যি যতই টাইম দেওয়া যায় ততটাই কমই মনে হয়। আমাদের যেহেতু মন্দির থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছিল যে 3 ঘন্টা, হ্যাঁ ফ্রেন্ডস, 700 টাকার মধ্যে মাত্র 3 ঘন্টায় ঘোরানো, বা 3 ঘন্টা আমরা যতটুকু ঘুরতে পারবো ততটুকু আমাদেরই ক্রেডিট, না হলে পুরোটাই লস। দেন আমরা চলে গেলাম হলো নাগ বাসুকি টেম্পলে, আর সেটা ছিল সেরা ফ্রেন্ডস। সেইখানে মেন গর্ভগৃহে পূজিত হচ্ছিল স্বয়ং নাগ বাসুকি সাক্ষাৎ রূপকে। এই মন্দিরেও আমার অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল, বা সময়ের জন্য আমরা থাকতে পারি। তোমরা যদি পারো আর একটু সময় এখানে দিতে পারবে, তোমরা ডাইরেক্ট চলে যাবে মনকামেশ্বর মন্দিরে, যেটা ছিল অত্যন্ত সুন্দর মন্দির, যেখানে মেন গর্ভগৃহ পূজিত করা হচ্ছিল মা দুর্গাকে। আর এইখান থেকেই তোমরা মন্দিরের চারিদিকে দৃশ্যটা দেখতে পারছো, যেটা দেখতে অপূর্ব লাগছিল। দেন তোমরা এখান থেকে দেখতে পারবে নৈনি ব্রিজ, যেটা খুবই সুন্দর। তোমরা পারলে সময় যদি হাতে থাকে তো ব্রিজের উপরে গিয়েও দেখতে পারো, আমাদের হাতে সময় ছিল না তার জন্য দেখতে পারিনি। এরপরে চলে যাবে হলো ডাইরেক্ট নবগ্রহ মন্দিরে, যেখানে
মন্দিরের কিছু অংশে ক্যামেরা এলাও আছে, কিছু অংশে ক্যামেরা এলাও নাই। তো যেখানে এলাও নাই সেখানে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো তোমরা তোমাদের লাস্ট স্পট দর্শন করে ডিরেক্ট চলে যাবে আশ্রমের দিকে, সেখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। দেন নেক্সট ডে মর্নিং তোমাদেরকে পার্চি দেওয়া হবে, যেখানে সবকিছু টোটাল হিসেব তোমাদেরকে বুঝিয়ে দেবে। যে পণ্ডিত তোমাদের কাম করবে ওনার নাম মেনশন থাকবে। কাজের শেষে পুরোহিতকে দেওয়া হবে 301 টাকা পার অস্তি, গাড়ি ভাড়া 300 টাকা আপ ডাউন, যেটা মন্দির থেকে অ্যালার্ট করা হবে। বোটের খরচা 70 টাকা, চুল কাটাতে 50 টাকা, এবং যদি ত্রিবেণী স্নান করতে চাও তাহলে 20 রুপিস পার পার্সন। তো এখান থেকে মন্দির আমাদেরকে 1 টাকাও দিতে হয়নি। যাদের যাদের নাম মেনশন করা আছে সেখানে আমরা যাব, কাজ করব, আর সেখানে টাকা দিয়ে দেবো। সিস্টেমটা বেশ দারুণ ছিল। আমাদের সেখানে গিয়ে কোনো রকমের কারোর সাথে কোনো বার্গেনিং করতে লাগবে না, কোনো রকম কোনো তর্ক নাই, ঝগড়া ঝামেলা নেই। ভারত সেবা আশ্রম থেকে কাম করালে এটাই একটা সুবিধা ফ্রেন্ড, যে অনেক স্বল্প খরচায় তোমাদের খুব সুন্দরভাবে সব রকমের কাজ হয়ে যাবে। আর এখানে দেখো আমরা ঘাটে এসে পৌঁছলাম, আর পৌঁছাতেই দেখতে পারলাম আমরা এলাহাবাদ ফোর্ট, তার সাথেই ছিল শ্রী আদি শঙ্করাচার্য মন্দির, যেগুলো তোমরা দর্শন করতে পারবে কাজের শেষে। তো এখানে দেখতে পাচ্ছ নাই একটা একটা করে বসে থাকে, আর সবাইকে পরপর করে চুল কাটানো হয়, আর স্নান করার ব্যবস্থাই রয়েছে পিছের দিকে, তোমরা সেখানে স্নান করে নিতে পারবে। আর সকাল থেকে পরপর এই কার্যক্রমটা চলতেই থাকে। স্নান টান করে নতুন বস্ত্র তোমাদেরকে পরতে হবে, যদি তোমরা বাড়ি থেকে এনে না থাকো তো এখানেও হাট বসে, তো তোমরা এই দোকান থেকে কিনে নিতে পারবে। ধুতির প্রাইস এখানে শুরু হয় 150 টাকা থেকে, তোমরা যত দামি নিতে চাও তত দামি পেয়ে যাবে। এরপর খুব সুন্দরভাবে এখানে কাজ তোমরা সম্পূর্ণ করতে পারবে। অস্থি বিসর্জন, পিণ্ডদান, যে যেটা করতে এসেছে সেটা মন দিয়ে এখানে করবে। এরপরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে ঘাটের দিকে। যাওয়ার আগে এখান থেকে গাইড তোমাদেরকে বুঝিয়ে দেবে কিছু ইম্পর্টেন্ট রুলস, যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, না হলে তোমাদের জন্যই বিপজ্জনক। মানে এখানে অনেক ধরনের মানুষ আছে যারা তোমাদেরকে পুরো ঘিরে ধরবে পয়সার জন্য। আর একজনকে যদি তোমরা পয়সা দিয়ে দিচ্ছ তাহলে কোনো মতে এখানে বের হয়ে আসতে পারবে না, বাকি জনরাও তোমাদেরকে ঘিরে ধরবে। তার জন্য সাবধান করছিল আর কি, যাতে আমরা কাউকে কোনো কিছু না দিই। এরপর নাবিক ভাই তোমাদের সবাইকে নৌকাতে উঠিয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে রওনা দেবে। আর ত্রিবেণী সঙ্গম যাওয়ার পথে যে নদীর দৃশ্যটা খুবই সুন্দর, খুবই মনমোহক ছিল ফ্রেন্ডস দেখতে। আর পাখিগুলো তো অনেকই সুন্দর, যেগুলো প্রায় শীতকালেই দেখতে পাওয়া যায়। এরপরে গিয়ে তোমরা অস্থিগুলো বিসর্জন করবে। তারপরে ত্রিবেণী স্নান যারা যারা সাথে গিয়েছো ওরাও ত্রিবেণী স্নান করে ফেলতে পারবে, যেরকম আমরা করেছিলাম। অস্থি বিসর্জন বাবা আর মামাই করেছিল, কিন্তু ওদের সাথে আমরাও ত্রিবেণী স্নান করে ফেললাম। এইটা হলো সেই জায়গাটা যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলন হয়েছে, কি ত্রিবেণী সঙ্গম বলা হয়। এরপরে তোমরা ড্রেস চেঞ্জ করে চলে যেতে পারো এলাহাবাদ ফোর্ট, যাকে কুবারা কিলাও বলা হয়। কুবারা কিলা বলার কারণ হলো এখানে আজ পর্যন্ত কোনো যুদ্ধ হয়নি, তার জন্য কি কুবারা কিলা আখ্যা দেওয়া হয়েছে। আগের দিন আমরা এই জন্যই এই জায়গাটাকে কভার করিনি, কেননা কাজ শেষে পরে আজকে আমাদের হাতে পুরো দিনটা আছে। আর ত্রিবেণীতে আসলে এখানে পরপর 3টা স্পট হেঁটেই কভার করা যায়। কিলাটা ভেতর থেকে অনেকটাই বড়, আর এই সাইডে হলো অক্ষয়বট যাওয়ার রাস্তা, যেখানে মা সীতা বটগাছকে অক্ষয় হওয়ার বরদান দিয়েছিলেন। হ্যাঁ জানি এখন তোমরা বলবে সেটা গয়াতে আছে, বাট গয়াতে যেটা আছে সেটা হলো সীতা সাক্ষী অক্ষয়বট, যেটা মা সীতার হয়ে সাক্ষী দিয়েছিলেন। কিন্তু পিণ্ডদান যেহেতু সীতারা প্রয়াগরাজেও করেছিল, তো এইখান দিয়ে যাওয়ার সময় ওনারা এই বট গাছটাকেও অক্ষয় হওয়ার বরদান দিয়েছিল, তার জন্য এর নাম অক্ষয় বট হয়েছে। আর এখান থেকে দেখো তোমরা পারলে একটা পাতাও নিয়ে নিতে পারো, আর এই পাতাটা নিয়ে তোমরা ঠাকুর আসনে রাখতে পারবে। এইখানে যিনি পুরোহিত ছিলেন উনি আমাদেরকে অক্ষয় বটের কাহিনীটা বুঝিয়েছিলেন। এরপরে আমরা চলে গেলাম কিলার নেক্সট প্রান্তে, সেইখানেও ছিল মন্দির। এই কিলাটা বেসিক্যালি পুরো মন্দিরই ভরা ছিল। তারপরে আমরা এই মন্দিরটাতে আসলাম। এইখানে ছিল মা সীতা, ভগবান রাম এবং ওনার ভাই লক্ষণ। এরপরে আমরা চলে গেলাম একটু আগের দিকে। আর এইসব এখানে কি বানানো আছে ছোট ছোট, আমি সত্যি কিছু বুঝতে পারিনি, তোমরা যদি গিয়ে থাকো বলবে এইগুলো আসলে কি জিনিস। এরপরে আমরা আসলাম এই মন্দিরটাতে। 4টা যুগকে সুন্দরভাবে বোঝানো হয়েছে, কয়টা যুগে কতটা বছর ছিল, আর সেই যুগে কে কে বাস করতো, সব কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা পজ করে দেখে নিতে পারো, সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর এই মন্দিরটার নিচে আরেকটা গুফা আছে, তো দেখতে পারছো আমরা এই গুফার মুখ দিয়ে বের হয়েছি। এখানেও কালকে ভালোভাবে প্রদর্শন করা হয়েছে, তো সেইখানে কিন্তু ক্যামেরা এলাও নেই, তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি। এরপর তোমরা চলে যেতে পারবে বড়ে হনুমানজির মন্দির, যেটা তোমরা পায়ে হেঁটেই পেয়ে যাবে। আর এইখানেই একমাত্র হনুমানজিকে শোয়ানো অবস্থায় দেখানো হয়, তার জন্য একেবারে লেটে হয়ে হনুমানজি মন্দিরও বলা হয়। এরপরে হাঁটতে হাঁটতে চলে যাবে সেই আদি শঙ্করাচার্য মন্দিরে, কিন্তু ধ্যান করে তোমরা 12টার আগেই চলে যাবে, কেননা 12টার সময় মন্দির বন্ধ হয়ে
হয়ে যায়, যার জন্য আমরাও দেখতে পারিনি। আমাদের সেখানে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেছিল। জাস্ট আমরা ঢোকার 1 মিনিট আগে দরজা বন্ধ করে দিয়েছিল। এরপর তোমরা যদি চাও আশ্রমে ফিরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিতে পারো, কিংবা সেদিনকার সেখানে রাত্রিবাসও করতে পারো। আমরা যেহেতু আগের দিনে এসেছিলাম, তো আমরা কিন্তু থাকিনি, আমরা সেদিনকার রওনা দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।